আসসালামু আলাইকুম। ক্লাসে যারা সংযুক্ত হবেন অবশ্যই জানাবেন ভয়েস ক্লিয়ার শুনছেন কিনা। হ্যালো। হ্যালো, আমাদের সাথে যারা সংযুক্ত হবেন অবশ্যই জানাবেন আমার ভয়েস ক্লিয়ার শুনছেন কিনা। ওকে, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। যারা যারা লাইভে সংযুক্ত হবেন অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন, আর যারা সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমডি ইসাল ফয়সাল ভাই লিখছে চট্টগ্রাম থেকে। ধন্যবাদ ভাই চট্টগ্রাম থেকে সংযুক্ত হওয়ার জন্য। আমরা আর কিছুক্ষণের মধ্যে আলোর প্রতিসরণ এই ক্লাসটার দ্বিতীয় ক্লাস শুরু করব আজকে আমরা। যারা যারা আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করে ফেলব। অন্য কালার আছে, আমি ভুলে রেখে আসছি তো। ওকে, আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়ে গেছে, আমরা শুরু করব আমাদের ক্লাসটা। আসসালামু আলাইকুম, সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আমাদের আলোর প্রতিসরণ এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। এর আগে যে ক্লাসটা আমরা করছি তার মধ্যে কিন্তু আমরা জাস্ট দুইটা টপিক শিখছিলাম। একটা হচ্ছে প্রতিসরণ কি সেটা আমরা ক্লিয়ার করছিলাম, আর দ্বিতীয়ত কি করছিলাম যে আলোর প্রতিসরাঙ্ক এটা সম্পর্কে যত রকমের আসলে যতগুলো বিষয় থাকে প্রতিসরাঙ্ক রিলেটেড কিভাবে কিভাবে নির্ণয় করা যায়, আমরা চারটা নিয়মই শিখে ফেলছিলাম প্রতিসরাঙ্ক নির্ণয় করার। তো জাস্ট বেসিক কিছু বিষয় নিয়েই কিন্তু আমাদের গত ক্লাসটা শেষ হয়ে গেছে। আজকেও আমরা আরও নতুন কিছু টপিক নিয়ে চলে আসব। সিকোয়েন্সিয়ালি যেভাবে আমাদের টপিকগুলো শুরুর ক্লাসে দেওয়া ছিল সেভাবেই কিন্তু আমরা একটা একটা টপিক করে ক্লিয়ার করতেছি খুব ধীরে ধীরে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন আর সেভাবে নোট করে নিতে পারেন আপনাদের অ্যাডমিশনের জন্য। তো আজকে আমাদের যে নিউ টপিক হবে, নিউ টপিক সিকোয়েন্সিয়ালি চিন্তা করলে আজকে আমাদের পড়বে সংকট কোণ। আমরা সংকট কোণ সম্পর্কে জানবো, তারপরে আমরা জানবো হচ্ছে প্রিজম সম্পর্কে এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এটা সম্পর্কেও আমরা আজকে জানবো। তো এই টপিকগুলা জানার পর যে কাজটা করব বিগত ক্লাসের মতোই, একটা টপিক ভালোভাবে বুঝার পর সেই টপিক রিলেটেড ম্যাথ সাথে সাথে আমরা করে ফেলবো। এতে কি হবে, ওই টপিকটা আরও ভালোভাবে বোঝা হয়ে যাবে এবং ওই টপিক রিলেটেড ম্যাথ করলে কনসেপ্টটা আরও ভালো ক্লিয়ার হয়। তো সেই কাজটা আজকে আমরা করব। তো শুরু করব, তার আগে আপনাদের কমেন্টগুলো একটু দেখে নেই যে কে কে আমাদের সাথে সংযুক্ত আছেন এই পর্যন্ত। আমাদের সাথে এখন পর্যন্ত সংযুক্ত আছে অনেকেই, ইসরাত জাহান, ঈশান, শাহিন আলম অনেকেই সংযুক্ত আছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আপনারা আছেন আমরা বুঝতে পারি। অবশ্যই কমেন্ট করে সেটা জানাই দিবেন। আমাদের টপিক আমরা শুরু করব এখনই। তো আজকের ফার্স্ট টপিক তাহলে আমাদের কি হচ্ছে, ফার্স্ট টপিক হচ্ছে সংকট কোণ। ওকে, সংকট কোণ। তো শুরু করি আমি। আমাদের আজকের প্রথম টপিক হবে সংকট কোণ। সংকট কোণ।
তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বলতে গেলে, এই টপিক থেকে ম্যাথ আসার সম্ভাবনা থাকে, তবে এটা বোঝাটা অনেক সহজ, ইজিয়ার একটা বিষয়। এটা আমরা দেখে আসি কীরকম ইজিয়ার। আমরা এর আগে একটা কাজ করছিলাম, আমাদের সবার মনে আছে যে আমরা দুইটা মাধ্যম করে নিছিলাম। এই যে দুইটা মাধ্যম করে নিলাম, আমি ধরে নিলাম নিচে হচ্ছে আমাদের ঘন মাধ্যম, লিখে দেই নিচে হচ্ছে ঘন মাধ্যম আর উপরে কি এটা হালকা মাধ্যম। দুইটা মাধ্যম নিছিলাম। তো যতবারই আমরা এই ঘটনাগুলো করছিলাম কি হয়েছিল, আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় এই জিনিসটা কিন্তু আমরা করছিলাম, রাইট? কিন্তু এমনও তো হইতে পারে আলো ঘন থেকে হালকা মাধ্যমে যাইতেছে। এক্ষেত্রে একটা কথাও অলরেডি বলা হয়ে গেছে যে আলো যখন ঘন থেকে হালকা মাধ্যমে যায় তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ এটা যদি অভিলম্ব হয়, এটা ধরি আমি অভিলম্ব, তো আলো যদি ঘন থেকে হালকা মাধ্যমে যাবে তখন কি করবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা কিন্তু আমরা আগে থেকে জানি যে আমি যদি লিখি যে এখান থেকে একটা আলোক রশ্মি এভাবে যাচ্ছে, তার যাওয়ার কথা কোন দিকে, যাওয়ার কথা এই দিকে, কিন্তু সেদিকে না যায়, সেটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এই ঘটনাটা কিন্তু আমরা আগেও জানতাম। তো এখন এটার ক্ষেত্রে যদি একটু কাজ করি, একটু সিম্পলিফাই করি, কিরকমটা, এই আলোক রশ্মিটা তো এই দিক থেকে গেল, রাইট? এখন আরেকটা আলোক রশ্মি যদি এখান থেকে যায়, এখান থেকে গেল মনে করলাম এখানে, তো এটা কি তাহলে আরো বেশি দূরে সরে যাওয়ার কথা না? একটু যেহেতু বেশি দূরত্ব থেকে যাচ্ছে তাহলে এটা আরো বেশি দূরে সরে যাবে, রাইট? ওকে। এখন আরেকটা আলোক রশ্মি যদি যায় আরো একটু দূর থেকে, ধরলাম এখান থেকে আরেকটা আলোক রশ্মি গেল, তাহলে এটা কি হবে, এটা একদম এই ভূমি বরাবর চলে যাবে। তো আমি একদম এই প্রথম দুইটাকে বাদ দিয়ে বা প্রথম তিনটাকে বাদ দিয়ে একদম লাস্টের যে রশ্মিটার কথা আছে সেটাকে যদি আমি চিন্তা করি, অর্থাৎ তাহলে আঁকাইলে কেমন হবে, আমি একে ফেলে এটা, আমি জাস্ট বলতেছি এমন একটা কোণ করে আপতন হলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়। আমি সুন্দর করে লিখে ফেলি একদম শুরু থেকেই, সুবিধা হবে। যে এটা হচ্ছে দুইটা মাধ্যম, এটা হচ্ছে আমাদের অভিলম্ব, এবং আমি যেটা বলতে চাচ্ছি আসলে আলো যখন হালকা থেকে ঘন মাধ্যমে যায় তখন যদি দূরে সরে যায়, দূরে সরতে সরতে যদি একদম ভূমি বরাবর এইভাবে প্রতিসরিত হয় তাহলে আপতন কোণ কত আর প্রতিসরণ কোণ কত, একটু চিন্তা করেন। এখানে কিন্তু আমাদের আপতন কোণ এটা আমি জানি না, আমি মান দিলাম সেটা থিটা সি, অনেকে আই দিতে পারে অথবা থিটা সি, একই কথা, যেটা দিয়ে ইচ্ছা মতো। এবং প্রতিসরণ কোণের মান কিন্তু আমার জানা, প্রতিসরণ কোণের মান কত, এখানে 90 ডিগ্রি, রাইট? এখানে প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো এই যে কাজগুলো আমরা করলাম এটাকে যদি কথায় লিখি এভাবে বলতে পারি না যে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার কারণে এই আপতন কোণটার কারণে প্রতিসরণ কোণের মান কত হলো, 90 ডিগ্রি। তো সংকট কোণ হচ্ছে এই আপতন কোণটা, অর্থাৎ সংকট কোণের সংজ্ঞা যদি আমি এখন বলি এতগুলো কথার পর, তাহলে ওভারঅল বলতে পারি আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যেই আপতন কোণের জন্য, মাথায় রাখতে হবে, যেই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, সেই আপতন কোণটাকে বলা হয় সংকট কোণ। আশা করি এবার বুঝতে পারছেন সংকট কোণটা কি। যদিও বিষয়টা খুবই সিম্পল, আপনি যদি খুব সিম্পলভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারতেছেন আলো ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে, 1 নাম্বার কন্ডিশন। এবং ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যদি প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণটা অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে। এক্ষেত্রে যেই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণটা হবে 90 ডিগ্রি, সেই আপতন কোণটাকে বলবো আমরা সংকট কোণ। এটাই হচ্ছে আমাদের সংকট কোণের সংজ্ঞা। আপনারা চাইলে এটা লিখে নিতে পারেন, আমি এটা লিখে দিচ্ছি না আলাদাভাবে। এখন আমরা একটা বিষয় যদি অ্যানালাইসিস করি, একটু খেয়াল করি, এখানে আমরা কি জানি প্রতিসরাঙ্ক ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আমরা প্রতিসরাঙ্ক ইকুয়াল টু লিখতে পারি, এখানে আলোটা ঘন থেকে হালকা মাধ্যমে গেছে, নিচেরটাকে যদি আমি পানি বিবেচনা করি আর উপরেরটা যদি এয়ার বিবেচনা করি, তাহলে আমি বলতে পারি পানি থেকে এয়ারের প্রতিসরাঙ্ক নির্ণয় করব। তাহলে আমি কি বলতে পারি, এখানে আমি বলতে পারি সাইন আমাদের আপতন কোণ কত, নিচ থেকে যেহেতু আপতিত হয়েছে এখানে আপতন কোণ হচ্ছে আই, এবং এই যেটা আমি এখানে লিখছি আই বা থিটা সি দিতে পারেন আপনারা, এবং প্রতিসরণ কোণ কত, এই যে 90 ডিগ্রি। তো ডিরেক্টলি আমি মানটা বসাই দিলাম না, সাইন
90 ডিগ্রি। এখানেও ডিরেক্টলি মান বসায় দিলাম আমি সাইন থিটা সি, আপতন কোণ থিটা সি আর প্রতিসরণ কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এখন সাইন 90 ডিগ্রির মান কত এটা কি আমরা জানি? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে কি বলতে পারি আমরা? ওভারঅল ফাইনালি একটা কথা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে ডাব্লিউ মিউ এ ইকুয়াল টু, যেহেতু এটার মান 1 তাহলে শুধুমাত্র উপরেরটা আমি লিখতেছি কারণ নিচে তো 1 সাইন থিটা সি। এটাই হলো আমাদের সংকট কোণের সূত্র, সংকট কোণের সূত্র। এখন বিষয় হচ্ছে এখানে যে বিষয়টা আমরা খেয়াল করব, বিষয় হচ্ছে আলোটা কিন্তু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেছে, রাইট? ঘন থেকে হালকা মাধ্যমে, তখন সূত্রটা হচ্ছে সাইন থিটা সি। কিন্তু কখনো যদি প্রতিসরাঙ্কটা এভাবে দেওয়া থাকে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের, তখন আমরা কি করব? যদি দেওয়া থাকে এ মিউ ডাব্লিউ এর মান অর্থাৎ পানির প্রতিসরাঙ্ক, তখন কি করতে হবে? এটাকেও আমাদের উল্টায় দিতে হবে, যেহেতু এটা উল্টায় লিখছি এটাকে উল্টায় দিতে হবে। তখন সূত্রটা হয়ে যাবে 1 বাই সাইন থিটা সি, রাইট? এটা উল্টে যাবে। এখন এটাও তাহলে আমাদের কি সংকট কোণের সূত্র। আমরা দুইটা সূত্র পাইলাম। দুইটা সূত্র কিভাবে? একটা হচ্ছে হালকা থেকে ঘন মাধ্যমে যখন প্রতিসরাঙ্কটা লিখব তখন আমাকে এভাবে ক্যালকুলেট করতে হবে, আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক ক্যালকুলেট করি তখন আমাকে এভাবে লিখতে হবে। তো এই দুইটা প্রসেস অবলম্বন করে আমরা কিন্তু সংকট কোণের ম্যাথগুলো খুব সহজেই সলভ করতে পারবো। তো সংকট কোণের ম্যাথগুলো সলভ আমি একটু আপনাদের কমেন্টগুলো একটু পড়ে নিই, তারপরে আমরা ম্যাথ সলভ করব এই টপিক রিলেটেড, এবং খুবই ইজি ম্যাথ, আমি পাশেই সলভ করে ফেলবো। তার আগে আপনাদের একটু কমেন্টগুলো আমি পড়ে নিই। আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছে। ওকে, আমাদের সাথে আছেন মুন্না ভাই, মোহাম্মদ হাসান মুন্না ভাই। আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয় সেটাই সংকট কোণ, রাইট? আমাদের সাথে আরও অনেকেই সংযুক্ত আছে। যশোর থেকে আছে সংযুক্ত আতানু মাল্লিক ভাই। ওকে, আমরা শুরু করি। তো বুঝতে পারছি তাহলে সংকট কোণের বিষয়টা কি রকম। আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা হয় 90 ডিগ্রি, সেই আপতন কোণকে আমরা বলবো সংকট কোণ। তো অনেকে যেহেতু আমাদের সাথে সংযুক্ত আছে, এখন আমরা এই টপিক রিলেটেড একটা ম্যাথ সলভ করে নিব এই টপিক রিলেটেড। তো সেটা নর্মালি একটা কাজ আমরা করতে পারি, বইয়ে হয়তো বা বিভিন্নভাবে মান দেওয়া থাকতে পারে। আমি নর্মালি বলি যে আমি একটা ম্যাথ করে ফেলি শুরুতেই। আমি কোয়েশ্চেনটা বলে দিচ্ছি আপনাদেরকে। কোয়েশ্চেনটা আমি র্যান্ডমলি একটা কোয়েশ্চেন দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। র্যান্ডমলি কোয়েশ্চেন বলতে কীরকমটা, আমি ধরে নিলাম যে আমার একটা ঘটনা ঘটতেছে যে আলো যখন ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার জাস্ট এখানে বলে দেওয়া আছে, ধরেন যে আপনার পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, পানির প্রতিসরাঙ্ক এটা মনে করেন যে দেওয়া আছে, এটা দেওয়া আছে 4/3, এবং আপনাকে ধরে মনে করেন যে দেওয়া আছে এরপরে পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে। এখন জাস্ট আপনাকে একটা কাজ করতে হবে, সংকট কোণের মানটা বের করতে হবে। সংকট কোণ ইকুয়াল টু কত, এটা জাস্ট আপনাকে বের করতে হবে। তো এক্ষেত্রে আপনি কি করবেন? তো এখন খুবই সিম্পলি কিন্তু জাস্ট ম্যাথে মানগুলো বসাই দিলে ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে, সেটা আপনি জানেন। যেহেতু পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তো পানির প্রতিসরাঙ্ককে আমরা কিভাবে লিখি? ডাব্লিউ মিউ এ নাকি এম ইউ ডাব্লিউ? অবশ্যই সেটাকে বাতাসের সাপেক্ষে চিন্তা করি, রাইট? তো বাতাসের সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে কি বলবো আমরা? তাহলে আমরা বলতেই পারি বাতাসের সাপেক্ষে চিন্তা করলে যে এ মিউ ডাব্লিউ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা সি। এটা কেন লিখলাম? কারণ যেহেতু পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে, তার মানে এম ইউ ডাব্লিউ এর মান দেওয়া আছে, আর যখন এম ইউ ডাব্লিউ এর মান দেওয়া থাকবে তখন 1 বাই সাইন থিটা সি। এটার মান দেওয়া আছে কত? 4/3। তাহলে এখন যদি আমি ক্যালকুলেটরের সলভ ফাংশন ইউজ করি, এখানে শুধুমাত্র কিন্তু আমার থিটা সির মানটা অজানা, তাহলে সেটাকে সলভ করলে সরাসরি থিটা সির মানটা আমি পায়ে যাব। সংকট কোণের কিন্তু এই ম্যাথগুলো খুবই ইজি ম্যাথ, আপনি অনায়াসেই সলভ করতে পারবেন। তো এই ম্যাথটা তুলে নেবেন আপনারা। ততক্ষণে আমি জাস্ট আপনাদের কমেন্টগুলো একটু দেখে নিই এবং একটু 2 মিনিটের জন্য একটু বিরতি দিচ্ছি, আপনারা ততক্ষণে এটা তুলে নেবেন খুবই দ্রুত।
বই। ওকে ওকে, তাহলে ওকে, আপনারা দ্রুত তুলে নেবেন এটা, ততক্ষণে আমি জাস্ট একটু সময় নিচ্ছি। আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছে এখন পর্যন্ত, যারা যারা সংযুক্ত আছে অবশ্যই তাদেরকে ধন্যবাদ। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যেখান থেকে সংযুক্ত আছি অবশ্যই কমেন্ট করে জানাবো যে আমরা কোথায় কোথায় থেকে সংযুক্ত আছি, এখানে অবশ্যই সেটা কমেন্ট করে জানাই দেব। ওকে, এখন আমরা এই টপিক রিলেটেড, আসলে এই টপিক রিলেটেড কিন্তু এটা জাস্ট সিম্পল একটা ম্যাথ দেখাইলাম, জাস্ট প্রশ্নটা লিখছি আর তার সমাধান করছি, আসলে খুবই সিম্পল ম্যাথ। আমরা একটু জটিল ম্যাথ সলভ করবো এই টপিক রিলেটেড, তাহলে বিষয়টা অনেক ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে, এবার আমরা একটা নতুন প্রশ্ন দেখি। প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি এবং এখন থেকে যেগুলো আমি করাবো সেগুলো অবশ্যই শাহজাহান তপন বই থেকে করাবো। একটু সময় নেওয়ার জন্য দুঃখিত। আচ্ছা, এখন শাহজাহান তপনের যে ম্যাথগুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট আর বইয়ের মধ্যেও আছে, হয়তোবা অনেকে রিয়েলি সেই ম্যাথগুলো বুঝতে পারে না, সেই ম্যাথগুলো আমরা সলভ করব। তো শুরু করি। প্রশ্নটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন যে অস্তগামী সূর্য দেখতে হলে একটি মাছ পানির নিচ থেকে কোন দিকে তাকাবে? অস্তগামী সূর্য দেখতে হলে একটা মাছকে পানির নিচ থেকে কোন দিকে তাকাইতে হবে? জাস্ট সিম্পল একটা কোয়েশ্চেন, এটাই বলছে। আর বলে দেওয়া হয়েছে পানির প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3। প্রশ্নটা আবার পড়তেছি, অস্তগামী সূর্য দেখতে হলে একটি মাছ পানির নিচ থেকে কোন দিকে তাকাবে, যেখানে পানির প্রতিসরাঙ্ক বলে দেওয়া হয়েছে 4/3। ওকে, তো সেটা আমরা এখন করব। তো এখন সবাই একটু খেয়াল করি, অস্তগামী সূর্য দেখতে হবে মানে আসলে কি বুঝাইছে? আমি যদি মনে করি যে উপরে হচ্ছে আমার বায়ু, নিচে হচ্ছে পানি, নিচে হচ্ছে আমার পানি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, নিচে হচ্ছে পানি। ওকে, এটা হচ্ছে আমার অবিলম্ব। তো এখানে যদি একটা মাছ থাকতো, এই জায়গার মধ্যে একটা মাছ থাকতো, আমি একটা মাছ এঁকে ফেলি, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে একটা মাছ। ওকে, তো এই মাছটা যদি সূর্যাস্ত অস্তগামী সূর্য দেখতে চাইতো, অস্তগামী বলতে কি সূর্যটা যখন ডুবে যায়, তাই না? তো সূর্য যখন ডুবে তখন পশ্চিম পাশে সূর্যটা কোন জায়গাতে চলে আসে? একদম ভূমি বরাবর চলে আসে, রাইট? ওকে, এখন এই সূর্যটাকে যদি এই মাছটা দেখতে চায় তাহলে কোন দিকে তাকাইতে হবে? সোজা কি সেই মাছের দিকে তাকাবে? না, কারণ উপরে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যখন ব্যাপারটা দেখা হচ্ছে তখন কিন্তু সেটা কি হয়? অবিলম্ব থেকে দূরে সরে যায়। তো ব্যাপারটা এমন হয় যে সে যদি তাকায়, এই বরাবর তাকাইলে যাওয়ার কথা রশ্মিটা কোন দিক দিয়ে? এইদিকে, কিন্তু এদিকে না যায়, রশ্মি কিন্তু এই দিকে যাবে, রাইট? এইদিকে যাবে। তো এরকমটা হবে। তো এখানে আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে কিন্তু আমার আপতন কোণ, যেটাকে আমরা বলি θc, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, যেটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? সেটা হচ্ছে 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে। তো অস্তগামী সূর্য দেখতে হলে মাছটাকে যেই দিকে তাকাইতে হবে সেই কোণটাই কি সংকট কোণ না? কেন সংকট কোণ? কারণ আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, এই বিষয়টা যখন আসে তখন কিন্তু আমরা বলি যেই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণটা হয় 90 ডিগ্রি, সেই আপতন কোণটাকে আমরা বলি সংকট কোণ। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে আমাদের সংকট কোণ। তার মানে মাছ কোন দিকে তাকাবে সেটা বের করা মানে আমাকে বের করতে হবে সংকট কোণের মানটা, রাইট? এবং এখানে আরেকটা ডাটা দিয়ে দিছে যে পানির প্রতিসরাঙ্ক অর্থাৎ mu w = 4/3। ওকে, তো এখন তাহলে ম্যাথটা আমি সলভ করব, অর্থাৎ আমাকে সংকট কোণের মানটা বের করা লাগবে। তো আমি সূত্র কি জানি? mu w = 1/sin θc। আবারও বলি 1/sin θc কেন লিখলাম? কারণ হালকা থেকে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এজন্য আমি এই ফরম্যাটে লিখছি। যদি ঘন থেকে হালকা মাধ্যমে দেওয়া থাকতো প্রতিসরাঙ্ক w তাহলে সরাসরি sin θ লিখতাম আমি। ওকে, তাহলে mu w এর মান দেওয়া আছে কত? 4/3, তাহলে 1/sin θ। এখন যদি ক্যালকুলেটরে এটা সলভ করি তাহলে আমাদের মানটা সরাসরি চলে আসবে কত? 48.6 ডিগ্রি। অর্থাৎ θc র মান আমরা পাবো
48.6 ডিগ্রি, এটাই হবে আমাদের উত্তর। তো এই জন্য আমাকে উত্তরে জাস্ট একটা অতিরিক্ত কাজ করতে হবে, উত্তরে আমাকে লিখে দিতে হবে যে অভিলম্বের সাথে, এই কোনটা কার সাথে হয়েছে, অভিলম্বের সাথে। সুতরাং বলে দিতে হবে অভিলম্বের সাথে, অভিলম্বের সাথে 48.6 ডিগ্রি, 48.6 ডিগ্রি কোণে কোন দিকে তাকাইতে হবে, যেহেতু সূর্য ডুবতেছে সেটা দেখতে হবে, ওই জন্য বলতে হবে কোণে পশ্চিম দিকে তাকাইতে হবে, পশ্চিম দিকে তাকাতে হবে। তাহলে এ হচ্ছে আমাদের একটা ম্যাথের সলিউশন, খুবই সিম্পল, জাস্ট এই কথা থেকে আমাকে বুঝতে হবে। আমি প্রশ্নটা কিন্তু আরেকবার পড়ে নিচ্ছি। অস্তগামী সূর্য দেখতে হলে একটি মাছ পানির নিচ থেকে কোন দিকে তাকাবে? পানির প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3। এটাই ছিল আমাদের প্রশ্ন। আর সলিউশন তো আমরা আশা করি বুঝতে পারছি, যেহেতু এটা একটা সংকট কোণ, তাই আমরা সংকট কোণের নিয়ম মেনেই এই ম্যাথটা সলভ করে ফেললাম। তো এইভাবে সংকট কোণের আশা করি যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ আপনারা খুব সহজেই সলভ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা এই টপিক রিলেটেড আরও ম্যাথ সামনে সলভ করব, যখন কয়েকটা টপিক মিলে একসাথে ম্যাথ হবে তখনও কিন্তু সংকট কোণের বিষয়টা তার সাথে সংশ্লিষ্ট থাকবে। আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়ে নেই। শামীম আহমেদ সাগর লিখেছেন, ভাই আগের চ্যাপ্টারের ক্লাসগুলো কই পাবো? আগের চ্যাপ্টারের যে ক্লাসগুলো আমি করেছি সেগুলো অবশ্যই আপনি আমাদের পিএজের যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলেও পাবেন, অথবা আমাদের পেজের মধ্যে যদিও এলোমেলোভাবে থাকে পেজে না পেতে পারেন, আপনি অবশ্যই ইউটিউব চ্যানেলে সার্চ করবেন প্রাইভেট স্টাডি জোন লিখে, আপনি পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রাইভেট স্টাডি জোন। ওকে, আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছে আরও। রাকিব সরকার লিখেছে, আসসালামু আলাইকুম সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ক্লাস আমাদের উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ ভাই। তার সাথে ধন্যবাদ জানাইছে প্রাইভেট স্টাডি জোনকে। পাবনা থেকে আছে টুটুল ভাই আমাদের সাথে, অনেকেই আমাদের সাথে সংযুক্ত আছে। ওকে, আমি আর কমেন্টে সময় নষ্ট না করে আমি এখনই চলে যাব। আর আমাদের সাথে আরেকজন লিখেছে, মাহবুবা ইসলাম লিখেছে, ভাইয়া অ্যাডমিশনের জন্য কোন বই কিনতে হবে? অ্যাডমিশনের জন্য ফিজিক্সের জন্য অবশ্যই শাহজাহান তপন বইটা থেকে আমরা পড়াবো। সো শাহজাহান তপন এই বইটাই আপনাকে কিনতে হবে। এই বইয়ে 2টা পার্ট আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করছি আমার প্রথম ক্লাসের মধ্যে। আপনি যদি আমার প্রথম ক্লাসটা দেখে থাকেন তাহলে অবশ্যই সেই বিষয়টা দেখে নেবেন। ওকে, আমি তাহলে মুছে দিচ্ছি এটা। সংকট কোণের টপিকটা এই পর্যন্ত আমি রাখলাম। এখন আমি আলোচনা করব প্রিজম নিয়ে। এই প্রিজম এই টপিকটা নিয়ে যদি বলি, এই টপিকটা অ্যাডমিশনে অনেকের কাছে অনেক বেশি জটিল মনে হয়, অনেকে এই টপিক রিলেটেড ম্যাথ করতে গেলেও অনেকটা প্রবলেম ফেস করে। তো এই প্রিজমটা আমরা খুব সহজে আজকে খুব সিম্পলি শেষ করব, মানে খুব নিখুঁতভাবে বোঝার চেষ্টা করব। তো সবাই সাথে থাকবেন অবশ্যই। আমি শুরু করি। আমাদের এখনকার যে টপিকটা হবে সেই টপিকটার নাম হচ্ছে প্রিজম। ওকে, আমি লিখে ফেলি এখানে প্রিজম। তো প্রিজমের কথা অবশ্যই আগেও আপনারা অনেকে শুনেছেন হয়তোবা। প্রিজম হচ্ছে কাচের তৈরি একটা বস্তু, রাইট? তো এটা দেখতে কিরকম হয়, প্রিজমটা যদি আমি একটু আঁকায় ফেলি, প্রিজমটা দেখতে কিরকম হয়? এটা দেখতে এরকমটা হয়, ত্রিকোণাকার। এবং এই প্রিজমটা, এটা আসলে জাস্ট আমি একটা পৃষ্ঠ দেখাচ্ছি, এইভাবে চতুর্দিক দিয়ে এটা একটা ঘন বস্তু। তো এই প্রিজমের মধ্যে আসলে যখন, এটা তো পুরোটাই কাচের তৈরি, এই প্রিজমে যখন আলো পড়ে, আলোক রশ্মি আসে পড়ে, তখন সেই আলোক রশ্মিগুলো কীরকম বিহেভ করে সেটা আমাকে বুঝতে হবে। তো এখন কথা হচ্ছে, আমাকে জাস্ট বুঝতে হবে এই প্রিজমের বাইরের মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যম, বায়ু মাধ্যম, আর প্রিজমেরটা যেহেতু কাচের, তো প্রিজমের ভিতরের মাধ্যমটা কিন্তু ঘন মাধ্যম। এটা কিন্তু আমাকে প্রথমত মাথায় রাখা লাগবে। এখন চলেন আমি একটা কাজ করি, একটা আলোক রশ্মি এই প্রিজমের মধ্যে ফেলে দেখি যে কিরকম কিরকম ঘটনা ঘটতে পারে, সেটা আমরা একটু দেখি। তো আমি আমার বুঝার জন্য একটা কাজ করি, আমি 2টা অভিলম্ব এঁকে নিলাম 2 জায়গার মধ্যে আমার বুঝার সুবিধার্থে, এখানে একটা, এখানে একটা। তো আমি ধরে নিলাম এটা একটা অভিলম্ব, আমি জাস্ট কল্পনা করতেছি অভিলম্বগুলো, এটা একটা অভিলম্ব, আমি জাস্ট কল্পনা করতেছি, এঁকে নিলাম। ওকে, এখন দেখি এই প্রিজমে যদি একটা আলোক রশ্মি এসে পড়ে, আমি ধরলাম এই জায়গা থেকে একটা আলোক রশ্মি যাচ্ছে, সেই আলোক রশ্মিটা এভাবে এখানে যায়, এই জায়গার মধ্যে আপতিত হলো। তো আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যায় আপতিত হয়, তখন কি হয়? তখন সেটা অভিলম্ব থেকে
দূরে সরে যায় নাকি অভিলম্বের কাছে আসে? যখন হালকা থেকে ঘনতে যায় তখন অভিলম্বের কাছে চলে আসে। তাহলে এটা যাওয়ার কথা কোন দিকে? যাওয়ার কথা হচ্ছে উপরের দিকে, কিন্তু সেটা উপরে যাবে না, অভিলম্বের কাছে একটু ঘেঁষে আসবে। তো ঘেঁষে আসাতে এটা আবার যাচ্ছে 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 দ্বিতীয় আরেকটা পৃষ্ঠের মধ্যে আপতিত হয়ে গেল, রাইট? দ্বিতীয় আরেকটা পৃষ্ঠে আপতিত হলো। এখন কি হচ্ছে, ঘন থেকে কিন্তু হালকা মাধ্যমে যাচ্ছে। তো ঘন থেকে যখন আলোক রশ্মি হালকা মাধ্যমে যায় তখন কি হয়, অভিলম্ব থেকে দূরে সরে চলে যায়। তো যদিও তার যাওয়ার কথা সোজা, কিন্তু ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার কারণে সেটা অভিলম্ব থেকে আরো দূরে সরে যাবে, অর্থাৎ সেটা এদিক দিয়ে চলে যাবে, রাইট? তাহলে একটা প্রিজমের মধ্যে আলোক রশ্মিগুলো কিন্তু এভাবে আপতিত হয়, আবার আপতিত হয়ে দ্বিতীয় পৃষ্ঠ আপতিত হয়, আবার দেন প্রতিফলিত নির্গমন হয়ে চলে যায় প্রতিসরিত হয়ে। তো এখন যদি আমি এখানকার প্রত্যেকটা কোণের মান দেই, বেসিক্যালি একটা প্রিজমের মধ্যে, যেহেতু এখানে আপতিত হয়েছে এই পৃষ্ঠে, প্রথম পৃষ্ঠে যখন আপতিত হয় তো অভিলম্বের সাথে অবশ্যই আমরা কোণটা মাপবো। তাহলে এটা আমাদের আপতন কোণ, রাইট? এটা হচ্ছে আমাদের আপতন কোণ, সেটাকে আমি I1 বললাম। তো প্রথম পৃষ্ঠে আপতিত হওয়ার পর প্রতিসরিত হলো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে, মাঝখান দিয়ে। তাহলে এই কোণটা প্রতিসরণ কোণ যদি আমি মাপি, অবশ্যই অভিলম্বের সাথে মাপবো। তো এটাকে আমি দিয়ে দিলাম R1। ওকে, এটা হচ্ছে আমার R1 কোণ। তো প্রথম পৃষ্ঠের ক্ষেত্রে আপতন কোণ, প্রতিসরণ কোণ দুইটা কিন্তু আমি লিখছি, রাইট? এখন আমি দ্বিতীয় পৃষ্ঠেরটা চিন্তা করব। সেই আলোক রশ্মিটা কিন্তু আবার দ্বিতীয় পৃষ্ঠে যে আপতিত হইল, তাহলে এটা হবে আমার আপতন কোণ। আর দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণ কোণ কোনটা হবে? এটা হবে প্রতিসরণ কোণ দ্বিতীয় পৃষ্ঠে। তাহলে কথ্যমতে কি লেখা দরকার? এটাকে তাহলে I2, এটা হচ্ছে R2, এটা তো আমরা লিখতাম, রাইট? তবে না, এখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি সামান্য একটু পরিবর্তন করে লিখব। দ্বিতীয় পৃষ্ঠের যে আপতন কোণটা আছে দ্বিতীয় পৃষ্ঠের, সেই আপতন কোণটাকে আমি লিখব R2, এবং দ্বিতীয় পৃষ্ঠের যে নির্গমন কোণটা আছে সেই নির্গমন কোণটাকে আমি লিখব I2, অর্থাৎ প্রতিসরণ কোণ যেটা, সেটাকে আমি লিখব কত? I2। প্রথম পৃষ্ঠের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক, আপতন কোণকে I1, প্রতিসরণ কোণকে R1 লিখছি, কিন্তু দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে আমি উল্টা পাশে লিখছি, আপতন কোণ R2 আর প্রতিসরণ কোণ কত? I2 লিখছি। কেন লিখছি সেটা একটু পরে আমরা বুঝতে পারবো। আর আরেকটা বিষয় আমরা মনে রাখবো, একটা প্রিজমের ক্ষেত্রে এই যে প্রিজমের যে উপরের কোণটা, এটাকে বলা হয় প্রিজম কোণ। এই এটা হচ্ছে আমাদের প্রিজম কোণ, ঠিক আছে? এখন আরো কিছু কি এখানে ডাটা আছে যদি আমি চিন্তা করি আমাদের বিগত যেগুলো নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে, তাহলে আমরা জানি যে আলো রশ্মিটা যেদিক দিয়ে আপতিত হচ্ছিল সেদিক দিয়ে আপতিত না হয় এদিক দিয়ে হলো, তো এই কোণটা যে বাদ পড়লো সেটাকে আমরা কি বলতাম? সেটাকে আমরা বলতাম বিচ্যুতি কোণ, রাইট? ডেল দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে বিচ্যুতি কোণ। তো একইভাবে যদি বলি এ পাশে যাওয়ার কথা ছিল এইদিকে, গেল তো এই পাশে, এই যে কোণটা অতিরিক্ত হলো এটাকে আমরা কি বলবো? এই পাশেও বিচ্যুতি কোণ। তো এই পাশে বিচ্যুতি কোণটা লিখলে একটু ঘিচিমিচি হয়ে যায়, তাহলে একটা কাজ করতে পারি, যেহেতু বিপ্রতীপ কোণ সমান, আমি একটা কাজ করি, এটাকে বর্ধিত করি। তাহলে এই পাশের যে কোণটা আমি পাইলাম এটাকে আমি del2 দিলাম, এটা হচ্ছে আমার বিচ্যুতি কোণ। দুইটা বিচ্যুতি কোণ এখানে কিন্তু থাকলো, রাইট? তো আমি এতক্ষণ থেকে কিন্তু একটা প্রিজমের যে প্রপার্টিসগুলো আছে বা যে চিহ্নগুলো আছে আমি সেগুলা নিয়ে কিন্তু আলোচনা করলাম। একটা প্রিজমের মধ্যে কি কি কোণ থাকে, কি কি রাশিমালা থাকে, আশা করি আপনারা বুঝতে পারছেন এখন পর্যন্ত। যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমি আপনাদের কমেন্টগুলো অবশ্যই পড়তেছি। যদি এখন পর্যন্ত এই বিষয়গুলা কোনটার নাম কি দিলাম সেটা বুঝতে না পারেন অবশ্যই জানাবেন। তো তারপরেও আমি একটা কাজ করব, আমি এগুলো লিখে দিচ্ছি। এখানে I1 কি ছিল আমাদের, সবাই একটু খেয়াল করি। প্রথম পৃষ্ঠের মধ্যে কিন্তু আপতন কোণ, একটা আলোক রশ্মি যখন এই পাশে যায় প্রথম পৃষ্ঠে আপতন কোণ ছিল I1। আমি লিখে ফেলি প্রথম পৃষ্ঠে আপতন কোণ, আপতন কোণ। তারপরে আমাদের R1 কি ছিল? R1 ছিল প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ, রাইট? প্রতিসরণ কোণ। তারপরে কি আসে আমাদের দ্বিতীয় পৃষ্ঠে? দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ কি লিখছিলাম আমি? R2। তাহলে এখানে R2 হলো আমার দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ। এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না, কারণ এখানে উল্টা পাশে লিখছি, দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ
কারণ আপতন কোণকে তো আমরা আই দিয়ে লিখি, কিন্তু এখানে কি করছি R2 দিয়ে লিখছি। এবং দ্বিতীয় পৃষ্ঠে আমাদের প্রতিসরণ কোণ সেটা কি ছিল I2, দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণ কোণ, অথবা এটাকে কিন্তু বলা হয় নির্গমন কোণ, এটাকে নির্গমন কোণও বলা হয়ে থাকে, নির্গমন কোণ। ওকে, তাহলে আমরা এই প্রত্যেকটা নাম দেখে নিলাম। আরেকটা জিনিস বাকি ছিল, সেটা ছিল এ কি ছিল আমাদের, এ ছিল প্রিজম কোণ, এটাকে প্রতিসারক কোণও বলা থাকতে পারে। এনিওয়ে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, একটা প্রিজমের প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করলাম। এখন এখানে আপনাকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আমি সেটা বলি, ঠিক আছে? আমি কিন্তু একদম ক্ষুদ্র বিষয়গুলো থেকে নিয়ে আগে আলোচনা করে নিলাম। এখন আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো আমি বলি। এই প্রিজমের ক্ষেত্রে আমাদের যে প্রিজম কোণ অর্থাৎ এর যে মানটা, প্রিজম কোণের যে মানটা আমাকে মনে রাখতে হবে, এই প্রিজম কোণের মানটা হবে R1 প্লাস R2 এর সমান। R1 কি, R2 কি? R1 হচ্ছে এই যে প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ এবং দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ। প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ, দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ, এই দুইটা যোগ করলে আমি কি পাবো, আমার প্রিজম কোণের মান পাবো। এটা আমাকে মনে রাখতে হবে। এরপরে যে বিষয়টা আসে বিচ্যুতি কোণ, এখানে কয়টা বিচ্যুতি কোণ আছে? দুইটা। তো এখন সম্মিলিতভাবে যদি আমি আমার বিচ্যুতি কোণটা নির্ণয় করতে চাই, আমি লিখলাম ডেল দিয়ে প্রকাশ করলাম, তাহলে সেটা হবে I1 প্লাস I2 মাইনাস এ। তো এটা কিভাবে আসলে, এই জিনিসগুলো আমাদের ডুয়েট অ্যাডমিশনেও আসে না, এই প্রমাণটা। আপনি কিন্তু চাইলে একটা কাজ করতে পারেন, এটা কিভাবে বের করে আমি সেটা কিন্তু বলে দিচ্ছি। আপনি এই প্রথম বিচ্যুতি কোণের মান বের করতে পারবেন না। কিভাবে বের করে প্রথম বিচ্যুতি কোণের মান? কারণ আমরা জানি ডেল ওয়ান ইকুয়াল টু কি হবে, আপতন কোণ বিয়োগ প্রতিসরণ কোণ, রাইট? I1 মাইনাস R1। দ্বিতীয়টার ক্ষেত্রে কি? দ্বিতীয়টার ক্ষেত্রে যদি বলি ডেল টু এর মানের কথা বলি, দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ কত ছিল? আপতন কোণ ছিল এখানে R2, রাইট? এখানে ছিল R2 মাইনাস I2, এটা ছিল। তো এটাকে নিয়ে যদি আপনি একসাথে ক্যালকুলেশন করেন, দুইটাকে যদি যোগ করেন, আপনি ওভারঅল এরকম একটা ফরম্যাট পেয়ে যাবেন। সেটা যেহেতু আমাদের ডুয়েট অ্যাডমিশনে খুব বেশি মেজর কোনো বিষয় না, প্রয়োজন না, তাই আমি সেটা করলাম না আলাদাভাবে। আমরা জাস্ট খালি মনে রাখতে পারি যে আমাদের প্রতিসারক কোণ অর্থাৎ প্রিজম কোণ ইকুয়াল টু R1 প্লাস R2, আর প্রিজম কোণ ইকুয়াল টু কি লিখতে পারি আমি, সরি, আমাদের বিচ্যুতি কোণ ইকুয়াল টু লিখতে পারি I1 প্লাস I2 মাইনাস এ। এই জিনিসটা আমি লিখতে পারি। এখন এটুক তো বুঝতে পারলাম যে আমার প্রিজমের ক্ষেত্রে এই ঘটনাগুলো আমি ঘটাইতে পারতেছি। কিন্তু কখনো যদি ন্যূনতম বিচ্যুতি কথাটা আসে, অর্থাৎ এই প্রিজমে যদি কখনো প্রশ্নের মধ্যে এটা বলে যে ন্যূনতম বিচ্যুতি, তো তখন আপনাকে এটা মাথায় রাখা লাগবে, ন্যূনতম বিচ্যুতি বললে আমাদের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো মেনে কাজ করতে হবে। কন্ডিশনগুলো কি কি? ন্যূনতম বিচ্যুতি বললে আমার যে I1 এর মান সেটা I2 এর মানের সমান হতে হবে, অর্থাৎ প্রথম পৃষ্ঠে আপতন কোণ আর সে দ্বিতীয় পৃষ্ঠের নির্গমন কোণ দুইটাই কি হইতে হবে, একদম সমান হইতে হবে। তাহলে সেটাকে আমরা বলতে পারবো ন্যূনতম বিচ্যুতি। আবার প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণের সমান হইতে হবে, তাহলেও সেটাকে আমরা বলতে পারবো ন্যূনতম বিচ্যুতি। তাহলে এই দুইটা কি হচ্ছে আমাদের ন্যূনতম বিচ্যুতির কন্ডিশন। এই দুইটা কন্ডিশন পাইলাম। তো এখন যখন ন্যূনতম বিচ্যুতি ঘটলো, অর্থাৎ I1 I2 সমান R1 R2 সমান, তাহলে কি আমাদের সূত্রগুলোর মধ্যেও কিছু চেঞ্জেস চলে আসলো না? যদি আমি সূত্রগুলোর দিকে তাকাই, অবশ্যই কিছু চেঞ্জ কিন্তু চলে আসে। কিরকম চেঞ্জ? তাহলে একটু দেখে ফেলি চেঞ্জগুলো কিরকম হবে। তাহলে ন্যূনতম বিচ্যুতি ঘটনাটা ঘটলে তাহলে এ ইকুয়াল টু আমি কি লিখতে পারি একটু খেয়াল করি সবাই। R1 প্লাস R2 কেন লিখবো? দুইটাই তো সমান, রাইট? দুইটাই তো সমান। তো যখন দুইটাই সমান তখন কি R1 প্লাস R2 লেখা যা কথা, R1 প্লাস R1 লেখা একই কথা। অথবা পুরাটাকে আমি লিখতে পারি 2R1, কারণ যেহেতু আমার ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে দুইটাই সমান, তাহলে R1 বা R লিখলাম, আমি 2R লিখলাম। ওকে, আবার দ্বিতীয় সূত্রের কথা যদি আমি চিন্তা করি, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কি তাহলে হবে,
ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমি বিচ্যুতিটাকে এম দিলাম, মিনিমাম বিচ্যুতি। ওকে, তাহলে I1 আর I2 দুইটাই তো সমান, তাহলে এখানেও কিন্তু আমি একইভাবে লিখতে পারি 2i মাইনাস এ, রাইট। তাহলে কিন্তু আমাদের সূত্রগুলোর মধ্যে নতুন একটা রূপ চলে আসলো। আশা করি আমরা বুঝতে পারছি যে a ইকুয়াল টু লিখতে পারবো 2r, আর ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে 2i মাইনাস এ। এই জিনিসটা আমি লিখতে পারবো কখন, যখন ন্যূনতম বিচ্যুতি বলবে, কিন্তু ন্যূনতম বিচ্যুতি না বললে আমাদের উপরের ঘটনাটাই সঠিক হবে। তো ওকে, এখন আরেকটা বিষয় একটু খেয়াল করি। এখানে a ইকুয়াল টু 2r লিখতে পারছি, তাহলে প্রথম 1 নং হতে, এই যে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে একটু খেয়াল করি তো যে 1 নং হতে 1 নং হতে তাহলে আমি r ইকুয়াল টু কত লিখতে পারবো? rটাকে যদি রাখি আর 2টাকে যদি এ পাশে পার করে দেই, তাহলে 1 নং হতে কি আমি লিখতে পারি না r ইকুয়াল টু a/2, রাইট? r ইকুয়াল টু লিখতে পারি a/2। একইভাবে সেম ভাবে আমি 2 নং হতে কি বলতে পারি? 2 নং হতে এখানে আমি যদি একটা কাজ করি যে আমি i ইকুয়াল টু বের করব, তাহলে একটা কাজ করতে পারি, এটাকে যদি এই পাশে পার করে দেই, এটাকে এই পাশে পার করে দিলে এই পাশে আসে পজিটিভ হয়ে যাবে, তাহলে del m প্লাস a হয়ে যাবে। তাহলে i ইকুয়াল টু কি দাঁড়াবে তখন আমাদের? উপরে তো এই পাশে del m প্লাস a হবে, এবং i এর পাশে যে 2টা আছে সেটা এই পাশে আসে ভাগ হয়ে যাবে। তাহলে r ইকুয়াল টু এটা পাবো, i ইকুয়াল টু এই জিনিসটা আমি পাবো। অর্থাৎ ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রতিসরণ কোণটা এভাবে বের করব, আপতন কোণটা আমরা চাইলে এভাবে বের করতে পারি। ওকে, এখন আরেকটা বিষয়, এটা তো আমি লিখলাম, তাহলে এই প্রিজমের যদি প্রতিসারাঙ্ক বের করতে বলে, এখানে কিন্তু অনেকগুলো কনসেপ্ট আমি আলোচনা করতেছি একসাথে, এই জন্য আপনাদের কাছে একটু জটিল মনে হতে পারে, আমি আবার রিপিট করব, সমস্যা নাই। দেখেন এখানে তাহলে প্রতিসারাঙ্ক যদি বলে, প্রিজমের প্রতিসারাঙ্ক, তখন আপনি কি করবেন? আমি লিখে দেই প্রিজমের প্রতিসরাঙ্ক। তখন আমরা কি করব? তখন কি করা যায় দেখি। তাহলে প্রতিসরাঙ্ক ইকুয়াল টু আমরা তো জানি sin i বাই sin r, এটা তো আমরা জানি sin i বাই sin r। তো sin i এর মান কত? এখানে আমরা দেখছি i এর মান হচ্ছে এই পুরাটা, তাহলে আমি লিখতে পারি sin i এর জায়গায় আমি এটা লিখব sin del m প্লাস a ডিভাইডেড বাই 2, আর r এর জায়গায় লিখব কত? a/2, তাহলে নিচে লিখব আমি sin a/2। তো এটা তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমার কোনো প্রিজমের যদি আমাকে কখনো প্রতিসরাঙ্ক নির্ণয় করতে লাগে, তখন কিন্তু আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি। আর এই সূত্রটা কিভাবে আসলো সেটাও কিন্তু আমি অলরেডি এক্সপ্লেন করলাম। তো পুরো বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি এখনই আপনাদের কমেন্ট পড়ে সেই জায়গাটা ক্লিয়ার করে দিব খুবই দ্রুত। যারা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা কমেন্ট করে জানাই দিবেন। ওকে, আমাদের সাথে যারা সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, আমি আপনাদের কমেন্টগুলো এখনই পড়ে নিব। যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইজি ভাইয়া, বুঝছি, ওকে ধন্যবাদ। আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছে। মাহবুবা ইসলাম লিখছে ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আরেকবার বুঝাই দেন। ওকে, আমি আরেকবার এটা নিয়ে কথা বলবো। অনেকে বুঝতে পারছে, যারা বুঝতে পারছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আচ্ছা ইনশাল্লাহ এরপর থেকে হবে না। ওকে, যাই হোক, আমি তাহলে আরেকবার বিষয়টা রিপিট করে দিচ্ছি। ওকে, খেয়াল করি, দেখেন আমি কি বলছি, আলোর প্রতিসরণের প্রিজম নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট অফ অল আমি খুব দ্রুত চলে যাচ্ছি, কিন্তু বিষয়টা আরেকবার রিমাইন্ড করতেছি, যাদের সমস্যা ভালোভাবে দেখে নেন। অনেক জটিল একটা বিষয় থাকে অনেকের কাছে অনেক ইজি মনে হয়, সেটা ডিপেন্ড করে আপনি বুঝছেন কিনা। তো
তো সবার প্রথমে একটা প্রিজমের একটা পৃষ্ঠ আমি আঁকায় নিছি, রাইট? একটা প্রিজমের একটা পৃষ্ঠ আঁকায় নিছি এবং এই প্রিজমটা হয় কাচের তৈরি। এই প্রিজমটা হয় কাচের তৈরি। তো একটা আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে প্রিজমের ভিতর যাচ্ছে, প্রিজম তো ঘন মাধ্যম, তো গেলে কি হবে, অবিলম্বের থেকে দূরে সরে যাবে নাকি অবিলম্বের কাছে সরে আসবে? তো কাছে সরে আসবে। এজন্য হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় যদিও তার যাওয়ার কথা ছিল উপর দিয়ে, কিন্তু সে অবিলম্বের কাছ দিয়ে আবার চলে গেল। অর্থাৎ এখানে আপতিত হইল আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এবং দ্বিতীয় পৃষ্ঠে যায় আবার আপতিত হবে এবং সেটা প্রতিসরিত হয়ে চলে যাবে। তো দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ হচ্ছে R2 এবং প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ হচ্ছে I2। এই জিনিসটা আমি লিখছি এবং আমাদের প্রিজম কোণ কি দিছি A, আর উপরে del1 del2 ছিল আমাদের বিচ্যুতি কোণ। কোনটা বিচ্যুতি কোণ হয়, কোনটা আপতন কোণ, কেমনে মেজার করে, সেগুলো তো আমরা পূর্বে আলোচনা করে ফেলছি। তো শুধু জাস্ট এই জিনিসগুলো আমি লিখে নিছি এখানে এবং আমি প্রত্যেকটা নামও লিখে দিছি। I1 ছিল প্রথম পৃষ্ঠে আপতন কোণ, R1 প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ, তারপরে R2 ছিল দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ, I2 হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠে প্রতিসরণ কোণ অর্থাৎ এইটা বা নির্গমন কোণ, আর এ হচ্ছে আমাদের প্রিজম কোণ। আমি জাস্ট রাশিগুলো এখানে বলে দিছি। দেন তারপরে কি করছি, আমরা এই পাশে আসি। আমি বলছি যে আমাদের প্রিজম কোণ সমান লেখা যায় R1 প্লাস R2, অর্থাৎ প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ, দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ, এই দুইটা যোগফলের সমান। এবং আমাদের বিচ্যুতি কোণ ইকুয়াল টু এটা লেখা যায়, এই দুইটা আপনি মনে রাখতে পারেন, এই দুইটা আপনাকে মনে রাখতে হবে। এবং এরপরে যে কথাটা বলছি, যদি কখনো প্রশ্নে ন্যূনতম বিচ্যুতির কথা আসে, তো ন্যূনতম বিচ্যুতি বলতে আমাকে দুইটা কন্ডিশন মাথায় রাখতে হবে কখন ন্যূনতম বিচ্যুতি গঠন ঘটবে। আমার আপতন কোণটা প্রথম পৃষ্ঠে আপতন কোণ ও দ্বিতীয় পৃষ্ঠে নির্গমন কোণ, অর্থাৎ I1 আর I2 সমান হইতে হবে, আর R1 আর R2 সমান হইতে হবে। তাহলে আমার ওটা কি হবে, ন্যূনতম বিচ্যুতি কোণ ঘটবে, ন্যূনতম বিচ্যুতি হবে। তো এই দুইটা যদি সমান হয় তাহলে তো এই সূত্রগুলোর মধ্যেও চেঞ্জেস চলে আসে। কি আসে, R1 আর R2 তো সমান, তাহলে ডিরেক্টলি লেখা যায় 2R। I1 আর I2 তো সমান, তাহলে সূত্রের মধ্যে জাস্ট এই জায়গাটাতে লেখা যাবে কি 2I, রাইট? তো 1 নং থেকে R ইকুয়াল টু কি লেখা যায় A/2, কারণ 2টাকে এই পাশে পার করে দিলে A/2ই হবে। আবার 2 নং থেকে I ইকুয়াল টু লেখা যায় এই অংশটা, ক্যালকুলেট করে দেখেন এই অংশটা লেখা যাচ্ছে। এখন R এর মান পাইলাম, I এর মান পাইলাম, তাহলে এই প্রিজমটার আমি যদি এখন প্রতিসরাঙ্ক নির্ণয় করতে চাই, কিভাবে নির্ণয় করব? কারণ প্রতিসরাঙ্ক ইকুয়াল টু তো আমি জানি sin I ডিভাইডেড বাই sin R। তাহলে আমার I এর মান যেটা ছিল আমরা একটু আগেই পাইছি, সেটা এখানে বসাই দিব sin I এর জায়গায়, আর sin R এর জায়গায় আমি R এর মানটা বসাই দিব। তাহলে আমার ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে প্রিজমের যে প্রতিসরাঙ্ক সেটা আমি বের করতে পারবো। আপনি যদি বুঝে থাকেন তাহলে ওকে। এখন এই রিলেটেড আমরা ম্যাথ সলভ করব। ম্যাথ সলভ করলে বিষয়টা অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনারা অবশ্যই এটা তুলে নেবেন। আমাদের সাথে সাব্বির হোসেন আছে সংযুক্ত, ওকে। ইসা আল ফয়সাল, বুঝছি ভাই, ওকে, ধন্যবাদ ভাই। আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে আমি এখন এটা মুছে দিব। মুছে দিয়ে এই টপিক রিলেটেড যদি একটু ম্যাথ সলভ করি তাহলে বিষয়টা অনেক বেশি ক্লিয়ার মনে হবে। ওকে, তো আমি সেটা করে ফেলি। আমি মুছে দিচ্ছি এটা, এবং এই টপিক রিলেটেড আমরা দু একটা ম্যাথ সলভ করে দেখব, তাহলে পুরো বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো বিষয়টাতে এই এতগুলো যে আমি আলোচনা করলাম, এই আলোচনাগুলোর উপর ভিত্তি করে আসলে এই পর্যন্ত আমরা কয়টা সূত্র জানলাম যদি আমি বলি, তো সেই সূত্রগুলো একটা কাজ করি, আমি একপাশে লিখে ফেলি প্রিজমের যে সূত্রগুলা, তাহলে আরও সুবিধা হবে। আমরা কিন্তু অনেক কিছু জানছি, যেমন প্রিজমের সূত্র থেকে আমরা জানছি A ইকুয়াল টু কি জানছি R1 প্লাস R2 লেখা যায়। আবার কি জানছিলাম আমরা, বিচ্যুতি ইকুয়াল টু লেখা যায় I1 প্লাস I2 মাইনাস A, এটা জানলাম। এটা নর্মালি এই জিনিসটা আমরা জানছি। তারপরে যদি ন্যূনতম বিচ্যুতি কথাটা চলে আসে তখন কি হয়েছিল, তখন আমরা আরও কিছু সূত্র শিখছিলাম, যেমন আমরা এখান থেকে শিখছি আমাদের A ইকুয়াল টু তখন লেখা যায় কত 2R, আর ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এটাও লেখা যায় 2I মাইনাস A, এটাও লেখা যায়। এবং কখনো যদি প্রতিসরাঙ্ক দেওয়া চায় তাহলে আমরা এটা করতে পারি কি sin
ডেল এম প্লাস এ ডিভাইডেড বাই 2, আর নিচে ছিল আমাদের সাইন এ বাই 2। এই সূত্রগুলো আমরা জানছি, এবং এই সূত্রগুলার এটা ছিল আমাদের আই এর মান, এটা ইকুয়াল টু আই ইকুয়াল টু লেখা যায়, তো এটা ছিল আমাদের আর এর মান। তো এই সূত্রগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সব ম্যাথগুলো হয়ে যাবে, খুব অনায়াসে হয়ে যাবে। আমরা কিছু ম্যাথ সলভ করলে বিষয়টা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। আর আরেকটা কথা, প্রিজমটা যদি সমবাহু প্রিজম হয়, এটা আপনারা নোট করে রাখবেন কথাটা, প্রিজমটা যদি সমবাহু প্রিজম হয় তার মানে প্রিজম কোণের মানটা হইতে হবে 60 ডিগ্রি। প্রিজমটা যদি কখনো বলে সমবাহু প্রিজম, তাহলে আপনাকে বুঝে নিতে হবে এর মান হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা ম্যাথ সলভ করি, তাহলে একটা সহজ প্রশ্নই সলভ করে নিব। তো প্রশ্নের মধ্যে বলা হয়েছে, সবাই প্রশ্নটা লিখে নেবেন, একটি সমবাহু প্রিজমের প্রতিসারাঙ্ক √2 হলে এর ন্যূনতম বিচ্যুতি কোণ কত? খুবই সিম্পল এটা প্রশ্ন। একটা সমবাহু প্রিজমের প্রতিসারাঙ্ক দেওয়া আছে √2 হলে এর ন্যূনতম বিচ্যুতি কোণ কত? তো আমি যদি ডাটাগুলোকে লিখে ফেলি, একটা সমবাহু প্রিজম বলছে, ম্যাথটা হচ্ছে আমি বলে দেই, আমাদের শাহজাহান তপন বইয়ের 13 নম্বর ম্যাথ, 13 নম্বর অঙ্কটা। ওকে, তো গিভেন ডাটা আসলে কি কি দেওয়া আছে? বলছে একটা সমবাহু প্রিজম, যখন বলছে একটা সমবাহু প্রিজম তার মানে এ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এবং এখানে বলে দিচ্ছে সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক হচ্ছে √2। √2 হলে চাইছে ন্যূনতম বিচ্যুতি কোণ কত, অর্থাৎ আমাকে বের করা লাগবে ডেল এম, এটা আমাদেরকে ক্যালকুলেট করা লাগবে। তো তাহলে এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, কোন সূত্রটাকে ব্যবহার করব? আমরা যদি খেয়াল করি, আমার প্রতিসারাঙ্ক দেওয়া আছে, ন্যূনতম বিচ্যুতি দেওয়া আছে, সেটা কিন্তু আমাদের এই সূত্রের মধ্যে, রাইট? আবার এর মানও দেওয়া আছে। তাহলে আমি সবার লাস্টে যে সূত্রটা লিখছি সেটা যদি লিখি আর মান বসাই, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। তো আমরা জানি কি, উইনো মিউ ইকুয়াল টু, সূত্রটা যেটা জানি সেটা আমি লিখে নিচ্ছি, সাইন ডেল এম প্লাস এ ডিভাইডেড বাই 2, আর নিচে শুধুমাত্র সাইন এ বাই 2। ওকে, তো মিউ এর মান অলরেডি দেওয়া আছে, সেটা কত? সেটা দেওয়া আছে √2 ইকুয়াল টু, উপরে কি লিখতে পারি, সাইন ডেল এম প্লাস এ, অর্থাৎ বিচ্যুতি, আমাকে তো বিচ্যুতি বের করতে হবে, তাহলে আমি তো এটার মান বসাইতে পারবো না, ডেল এমই রেখে দিব, প্লাস এর মান কত? 60 ডিগ্রি, নিচে কত? 2। আবার নিচের অংশে সাইন এ বাই 2, এর মান কত দেওয়া আছে? এর মান তো আমাদের 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তো এখন পুরো সমীকরণের মধ্যে অজানা মানকে শুধুমাত্র ডেল এম, অর্থাৎ আমাদের ন্যূনতম বিচ্যুতি, আর সেটাই আমাদের যেহেতু বের করতে হবে, তাহলে এই ম্যাথটাকে আমরা যদি এখন সলভ ফাংশন ইউজ করি, ক্যালকুলেটরে পুরো ইকুয়েশনটা যদি আমি বসায় দেই, তাহলে আমাদের এই ডেল এম এর মানটা সরাসরি চলে আসবে, এবং সেটার মান হবে আমাদের 30 ডিগ্রি। এটাকে ক্যালকুলেট করলে সরাসরি অ্যান্সার চলে আসবে। আমাদের ডুয়েট অ্যাডমিশনে যে ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যায়, সেই ক্যালকুলেটরে যদি মানটা বসায় দেই, সরাসরি এই মানটা আমি পেয়ে যাব, আর এটাই হবে আমার অ্যান্সার। ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ, অনায়াসে সলভ করার মতো। তো আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। আমরা তাহলে এখন যে কাজটা করব, আমরা এই টপিক রিলেটেড একটু কঠিন ম্যাথের দিকে চলে যাই। এগুলো তো খুবই সহজ ম্যাথ, সহজেই পারা যাচ্ছে, তাহলে কঠিন ম্যাথগুলো করে ফেলবো এখন। আমাদের সাথে যারা সংযুক্ত আছেন, আপনাদের অবশ্যই সেগুলো কমেন্ট করে আমাদেরকে জানাই দিবেন, যারা যারা সংযুক্ত আছেন আমাদের সাথে। ওকে, তো আমি এটা মুছে দিব, মুছে দিয়ে একটা নতুন ম্যাথের মধ্যে এখন চলে যাব। তো যারা যারা সংযুক্ত আছেন অবশ্যই সেটা জানাবেন কমেন্ট করে। আমরা এখন এই টপিক রিলেটেড খুবই কঠিন একটা ম্যাথের দিকে যাব, যে ম্যাথগুলো ডুয়েট অ্যাডমিশনে খুব বেশি পরিমাণে আসে। আমরা অনুশীলনীর একটা ম্যাথ সলভ করব। তো আমি মুছে দিচ্ছি। ওকে, আমরা খুবই জটিল একটা ম্যাথের দিকে যাব, যে ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের অ্যাডমিশনের জন্য। সেরকম একটা ম্যাথ সলভ করব। ম্যাথটা লিখে ফেলবেন আপনারা। এখন পর্যন্ত যেটা সলভ করছি সেটা কিন্তু অনেক ইজি ম্যাথ ছিল,
সেই ম্যাথটা অনেক ইজি ছিল। এখন একটা জটিল ম্যাথ সলভ করব, তো সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি ম্যাথটা পড়তেছি। একটি প্রিজমে কোনো একটি রশ্মির নির্গমন কোণ প্রিজম কোণের সমান, কিন্তু ওই তলে আপতন কোণের দ্বিগুণ। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √3 হলে দেখাও যে প্রিজম কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো প্রশ্নটা আবার পড়তেছি, সবাই একটু সুন্দরভাবে লিখে নেবেন পারলে। একটি প্রিজমে কোনো একটি রশ্মির নির্গমন কোণ প্রিজম কোণের সমান, কিন্তু ওই তলে আপতন কোণের দ্বিগুণ। প্রিজম উপাদানের প্রতিসরাঙ্ক √3 হলে দেখাও যে প্রিজম কোণ 60 ডিগ্রি। তো এখনও যারা বুঝতে পারেন নাই, কোনো সমস্যা নাই, আমি পুরো ম্যাথটাকে চিত্রের মাধ্যমেই উপস্থাপন করে দিব, তাহলেই কোনো সমস্যা হবে না। তো চলুন সেই কাজটাই আমি এখন করব। আমি শুরুতে ম্যাথটা বোঝার জন্য একটা প্রিজম এঁকে নিই। একটা প্রিজম এঁকে নিই, যেটা আমরা আগেও করছি। এটা আমাদের একটা প্রিজম। তো এখানে কি হয়েছিল, আমরা কিন্তু দুইটা অভিলম্ব কল্পনা করে নিয়েছিলাম, রাইট? এরকমভাবে দুইটা অভিলম্ব কল্পনা করে নিয়েছিলাম। তো তারপরে কি ছিল বিষয়টা, যে একটা আলোক রশ্মি এখানে যখন আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু সেদিকে না যায়, চলে যাবে এই পাশে, এবং দ্বিতীয় তলে আপতিত হয়ে তার যাওয়ার কথা সোজা, কিন্তু যেহেতু ঘন থেকে হালকাতে যাচ্ছে, সে আরো দূরে সরে চলে যাবে এইদিকে, তাই না? এগুলো আমরা শিখছিলাম। এখানে এটাকে আমরা দিছিলাম আমাদের প্রথম তলে আপতন কোণ, প্রথম তলে প্রতিসরণ কোণ, দ্বিতীয় তলে আপতন কোণ, দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ, আর এটা হচ্ছে আমাদের প্রিজম কোণ। আমি পুরোটা আবার এঁকে নিলাম, কারণ এই ম্যাথটা বুঝতে গেলে এই জিনিসগুলো এঁকে নেওয়াটা জরুরি। তো এখন আমরা সলভ করি, সবাই একটু খেয়াল করি। এখানে কি বলছে, যে একটি প্রিজমে কোনো একটি রশ্মির নির্গমন কোণ। তাহলে এই ম্যাথে নির্গমন কোণ কত? আমরা কিন্তু জানি যখন রশ্মিটা প্রিজম থেকে নির্গমন হয়ে গেল, এই কোণটাকে বলা হয় নির্গমন কোণ, যেটা দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ। তো এটারই কথা বলছে আমাদের। এই নির্গমন কোণটা অর্থাৎ আই কি দ্বিতীয় তলে নির্গমন কোণ প্রিজম কোণের সমান। প্রিজম কোণ কত? এ। ওরা যা বলছে আমি কিন্তু তাই লিখতেছি। কোন একটা প্রিজমের নির্গমন কোণ প্রিজম কোণের সমান, প্রিজম কোণের সমান লিখছি। তারপর বলছে কিন্তু ওই তলে আপতন কোণের দ্বিগুণ। তো এই তলে আপতন কোণ কত? R2। এই তলে আপতন কোণ তো R2। তো সেটাই বলছে যে ওই তলে আপতন কোণের দ্বিগুণ। R2 লিখিনি এখানে, যেহেতু I2 লিখিনি, এখানেও R2 লিখলাম না, I আর R দিয়ে লিখলাম আমি শুধুমাত্র বোঝার জন্য। তো ওকে, আপনারা চাইলে I1 আর R2 এটা দিয়েও লিখতে, I2 আর R2 দিয়ে লিখতে পারতেন, কোনো সমস্যা হইতো না। তো এই কথাটা কিন্তু প্রশ্নের মধ্যেই বলে দিছে, ঠিক আছে? প্রশ্নের মধ্যে এটা বলে দেওয়া আছে যে কোনো তলে কোনো প্রিজমের নির্গমন কোণ প্রিজম কোণের সমান, কিন্তু ওই তলে আপতন কোণের দ্বিগুণ। আমি সেটাই লিখে ফেলছি। এবং তারপরে কি বলা হয়েছে, যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক √3 হলে প্রিজম কোণ কত? আমাদের যে প্রতিসরাঙ্কটা প্রিজমের সেটা বলে দিছে √3 হলে আমাদের প্রিজম কোণের মানটা কত, এর মানটা কত, সেটা আমরা বের করব। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? তো এখন যদি ম্যাথটা সলভ করি, খুবই সিম্পলি ম্যাথটা সলভ করা যাবে। সবাই খেয়াল করি। আচ্ছা, আমরা কি জানি না যে প্রতিসরাঙ্ক ইকুয়াল টু কত? প্রতিসরাঙ্ক ইকুয়াল টু হচ্ছে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, রাইট? সাইন আই বাই সাইন আর। এখন প্রতিসরাঙ্কের মান তো দেওয়াই আছে অলরেডি। কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে √3। তাহলে √3 ইকুয়াল টু সাইন আই লিখতে পারি, কিন্তু আই এর তো আমার এখানে কোনো মান দেওয়া নাই, আর আমার দরকারও তো হচ্ছে প্রিজম কোণ এর মান। তাহলে আইটাকে কি আমি এতে কনভার্ট করে নিতে পারি না? অবশ্যই পারি। কিভাবে পারি? কারণ বলে দেওয়া আছে আই ইকুয়াল টু এ। তাহলে আমি এখানে বলতে পারি সাইন আই এর জায়গায় বলবো সাইন এ। ওকে, তারপরে সাইন আর এর জায়গায় তাহলে কি বলতে পারি? আর ইকুয়াল টু কিন্তু a/2 লেখা যায়, কারণ 2টা যদি এই পাশে চলে আসে তাহলে 2টা নিচে আসবে, এটা উপরে থাকবে, আর ইকুয়াল টু হবে a/2। তাহলে আর এর জায়গায় আমি লিখবো কি a/2। তাহলে এখন পুরা সমীকরণের মধ্যে কিন্তু এর মান ছাড়া আর কোনো মান অজানা নাই। তো ক্যালকুলেটরে যদি সলভ করি, সলভ ফাংশন ইউজ করে, সরাসরি কিন্তু এর মানটা আমি পাই যাব। তবে অনেকের ক্ষেত্রে এই মানটা ক্যালকুলেটরে পাওয়া যায় না, অনেক ক্যালকুলেটরে ডিরেক্টলি এই মানটা সঠিক মান প্রদর্শন করে না। তো এজন্য সেফটির জন্য একটা কাজ করতে পারি, আমরা এটা ক্যালকুলেট করেই দেখি।
তো ক্যালকুলেট কিভাবে করা যায় এটা একটু লেন্দি প্রসেস, আমি বলে দেই। এখানে যারা ত্রিকোণমিতি আমরা পড়ছি এ পর্যন্ত ত্রিকোণমিতি, তারা কিন্তু জানি কিছু সূত্র। তো সেই সূত্রের উপর বেস করে আমি লিখে দিচ্ছি। একটা বিষয় আমি লিখে দিই, এই সূত্রটা আমরা সবাই মনে রাখবো যে সাইন 2a, যদি কখনো সাইন 2a থাকে তাহলে আমরা লিখতে পারবো 2 sin a cos a। এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমি একটা কাজ করি, উপরে সাইনের জায়গায় যদি আমি এভাবে লিখি সাইন 2 ইন্টু a/2, কোনো সমস্যা আছে? 2 আর 2 কাটা যায় তো সাইন এই হবে, রাইট? তাহলে এটাকে আমি একটু এভাবে চাইলে লিখতে পারি। নিচের অংশটাকে যদি লিখি তাহলে শুধু লিখতে পারি সাইন a/2, যা আছে আমি তাই লিখে দিলাম। উপরে কেন এইভাবে লিখলাম? কারণ নিচেরটার মতো করে নেওয়ার জন্য, রাইট? নিচেরটার মতো করে নেওয়ার জন্য। তো এটাকে যদি আরেকটু ভাঙাই, এখন যদি আমি আরেকটু ভাঙাই তাহলে কি হবে একটু খেয়াল করি। সাইন 2 পুরাটাকে মনে করলাম এ, এই যে পুরো অংশটা আছে সেটাকে আমি এ ধরে নিলাম, তাহলে সাইন 2 এর মতো হয়ে গেল এই সূত্রের মতো। তাহলে সেটাকে কি করা যায়? 2 sin a cos a লেখা যায়। তাহলে সেই কাজটা আমি করব, 2 sin a বলতে আমার এই অংশটা, এবং তার পাশে লিখব কি cos a বলতে এই অংশটা, এবং নিচে যা ছিল আমি তাই লিখলাম a/2। তাহলে sin a/2 sin a/2 কাটা, এই 2টা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? 2টা নিচে চলে আসবে, উপরে থাকবে আমার √3, 2টা চলে আসবে নিচে, ইকুয়াল টু, এটা আমি মুছে দিচ্ছি, ইকুয়াল টু কি লেখা যায়? ওই পাশে কি আছে? শুধুমাত্র cos a/2। তাহলে আমি সেই অংশটা লিখে নিলাম cos a/2। তাহলে এটা ইকুয়াল টু, এখন এটা দাঁড়াইলো। আরেকটা কথা, √3/2 cos কত ডিগ্রির মান সেটা কি আমরা জানি? √3/2 হচ্ছে cos 30 ডিগ্রির মান। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, ইকুয়াল টু লেখা যায় cos a/2। এখন cos এই পাশ থেকে আমি কেটে দিলাম, তাহলে a ইকুয়াল টু ওভারঅল কত লেখা যাচ্ছে? 30 দুগুণা 60 ডিগ্রি। আর এটাই কিন্তু আমাদের ম্যাথের মধ্যে প্রমাণ করতে বলছে যে এর মান হচ্ছে 60 ডিগ্রি, অতএব আমি বলতে পারবো প্রুফড, এটা প্রমাণিত হয়ে গেল। তো অনেকের ক্ষেত্রে ব্যাপারটা আমি বলে দিই, পরের যে অংশটা আমি করছি এটা কিন্তু আপনার না করলেও হবে, যদি এখান থেকে আপনার মানটা ডিরেক্টলি চলে আসে, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেট করে অনেক সময় মান আসে, অনেক সময় আসে না, যার কারণে আমি পুরো প্রসেসটাই দেখাই দিলাম ত্রিকোণমিতিকভাবে। আপনারা চাইলে কিন্তু উপরের এই অংশটা দিয়ে সলভ করে ফেলতে পারবেন যদি আপনাদের ক্যালকুলেটর মান প্রদর্শন করে। তো আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়ে নেই। এখন পর্যন্ত আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছেন। cos 30 ডিগ্রি, রাইট, একদম ঠিক বলেছে। শাহিন আলম লিখেছে 425 পেজের 55 নাম্বার ম্যাথ, রাইট। এটা হচ্ছে আমাদের শাহজাহান তপন বইয়ের 425 নাম্বার পেজের 55 নাম্বার ম্যাথ। ওকে, অনেকে উত্তর বের করে ফেলছে, ক্যালকুলেটরের নামও অনেকে প্রদর্শন করে ফেলছে। আমরা যারা কমেন্ট করতেছে তারা অনেকেই অনেক কিছু জানে, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ ইনফরমেশনগুলো বলে দেওয়ার জন্য, বাকিরা উপকৃত হবে। এবং আপনারা যারা যেখান থেকে যেভাবে হোক আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে সংযুক্ত আছেন। এবং এই টপিক রিলেটেড, অর্থাৎ দুইটা টপিক মাত্র আজকে আমরা শিখলাম। কি শিখলাম? সংকট কোণ আর প্রিজম। তো সংকট কোণ আর প্রিজমের ম্যাথও কিন্তু আমরা টপিকের পাশাপাশি করে ফেলছি। সব থেকে যেমন সহজ ম্যাথগুলোও আমরা করছি, তেমনই ডুয়েট অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলোও কিন্তু আমরা সলভ করে ফেললাম। এই ম্যাথটা ডুয়েট অ্যাডমিশনে অনেক অনেক আসে, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আপনার কোচিংয়ে যখন ভর্তি হবেন কোচিংয়ের বিভিন্ন পরীক্ষার মধ্যে এই ম্যাথটা দেওয়া থাকে। ম্যাথটা অনেক জটিল মনে হয় অনেকের কাছে, কিন্তু আপনি যদি এই কথাগুলো বুঝেন, কোনটা কি রাশি, কোনটাকে কিভাবে প্রকাশ করে, প্রসেসগুলো যদি আপনি বুঝেন, তাহলে কিন্তু আপনার কাছে এই ম্যাথটা জটিল হওয়ার কথা না। তো আপনারা যেহেতু এই টপিক দুইটা একটু ডিফিকাল্ট টপিক, আপনারা এগুলো নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং এই টপিকটা সুন্দরভাবে গুছায় লিখে ফেলবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক ভালোভাবে এই টপিক রিলেটেড ম্যাথগুলো আপনারা সলভ করতে পারবেন। তো আজকে আমরা নতুন কোনো টপিক শিখবো না, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আপনারা এটুকুই পড়বেন এবং আগামী ক্লাসে নেক্সট যে আমাদের ক্লাসটা হবে সেখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকে চলে যাব। গুরুত্বপূর্ণ টপিক বলতে আমাদের এই অধ্যায়ের মেইন যে ইম্পর্টেন্ট জায়গাটা সেটা হচ্ছে লেন্স। আমরা প্রতিসারক পৃষ্ঠ লেন্স
ওই জায়গার মধ্যে ঢুকে পড়বো, যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক। বেসিকটা না বুঝলে ম্যাথ পড়া অনেক বেশি কঠিন। তো আগামী ক্লাসে অবশ্যই সবাই উপস্থিত থাকবেন। লেন্স টপিকটা আমরা ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।